সো আমরা হচ্ছে গত কয়েকদিনে যেটা দেখলাম যে প্রি স্ট্রেসড কংক্রিট এটাকে কিভাবে অ্যানালাইসিস করা যায় বা এটার কি কি টাইপের লস হয় সব কিছু নিয়ে একটু ইন্ট্রোডাক্টরি আলোচনা করা হলো। তো আমি আজকে চাচ্ছি ফাইনালি একটা জিনিস একটু ক্লিয়ার করতে, সেটা আমরা যেভাবে আমাদের প্রি স্ট্রেস কংক্রিটটাকে তোমার অ্যানালাইসিস করলাম, এছাড়াও আসলে অন্য কিছু ওয়ে আছে প্রি স্ট্রেসিংয়ের ক্ষেত্রে যে অ্যানালাইসিস কীভাবে করা যায়। তো আমাদের যে অ্যানালাইসিস প্রসিডিউরটা ছিল সেটাকে জেনারেলি আমরা ফার্স্ট কনসেপ্ট বলা হয়, ঠিক আছে? এটাকে জেনারেলি ফার্স্ট কনসেপ্ট বলা হয়। তো সেকেন্ড একটা কনসেপ্ট আছে এবং থার্ড একটা কনসেপ্ট আছে। সেই তিনটা কনসেপ্ট সম্পর্কে জাস্ট একটু তোমাদের খুব ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য আমি এটা ডিসকাস করতে যাচ্ছি। তো ফার্স্ট কনসেপ্ট আমরা অলরেডি স্টাডি করে ফেলছি, অ্যানালাইসিস করে ফেলছি, জানি, কিন্তু এটা এখন করার পরে আমরা হয়তো আর একটু ভালো করে বুঝতে পারবো যেটা আসলে কী জিনিস। এই জন্য এটা শেষের দিকে আমি দেখাচ্ছি। তো ফার্স্ট কনসেপ্টে যেটা ধরে নেওয়া হচ্ছে, আমরা যেটা বারবার রিপিট করছি, যে আমরা কোনো ক্র্যাক অ্যালাউ করবো না। তার মানে প্রি স্ট্রেসিং টু ট্রান্সফর্ম কনক্রিট ইন্টু এ ইলাস্টিক ম্যাটেরিয়াল। তার মানে একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালের বিহেভিয়ার যেমন হবে, একটা প্রি স্ট্রেসড কনক্রিটের বিহেভিয়ার সেম হবে। সেইভাবে চিন্তা করে অ্যানালাইসিস করা হয়, যেটা আমরা অলরেডি দেখলাম। তো এটার বেসিক জিনিসগুলো হচ্ছিল যে আমরা যখন প্রি স্ট্রেসিং দিব, এটা ধরে নেওয়া হয় যে কনক্রিটটা একটা ব্রিটেল ম্যাটেরিয়াল থেকে একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালে সে ট্রান্সফর্ম হয়ে যাবে। তো এই জিনিসটা ধরবো, এবং যখনই এরকম ইলাস্টিক ম্যাটেরিয়ালে ট্রান্সফর্ম হবে, আমরা যেটা আগে করছি এখানে, যে প্রি স্ট্রেসের কারণে যে স্ট্রেস আসছে এবং এক্সটার্নাল মুভমেন্টের কারণে যে স্ট্রেস আসছে, দুইটাকে জাস্ট সামেশন করে দিচ্ছি। সামেশন করাটাকে আমরা জেনারেলি বলি সুপার ইম্পোজ করা। তো যদি এরকম ইলাস্টিক বিহেভিয়ার হয়, তাহলে আমরা স্ট্রেসগুলোকে এভাবে সুপার ইম্পোজ করতে পারি। কিন্তু তোমরা যদি চিন্তা করো যে এটা ইলাস্টিক স্ট্রেসের বাইরে যাবে, তখন আমরা জানি যে যে এমসি ওভার আয়ের যেই রিলেশনটা আছে, এটার এরকম লিনিয়ার থাকে না, হ্যাঁ, নন লিনিয়ার হয়ে যাবে। সো নন লিনিয়ার হয়ে গেলে আমরা এইভাবে সরাসরি যোগ করতে পারবো না প্রতি পয়েন্টে। এই কারণে আমরা এই কনসেপ্টে সবসময় এটাকে ইলাস্টিক ম্যাটেরিয়াল হিসেবে ধরতেছি, যে কোনো ক্র্যাক থাকবে না। আচ্ছা, তো এই বেসিক যে কনসেপ্টটা এখানে যেটা ধরে নেওয়া হচ্ছে, যে কনক্রিট বেসিক্যালি যেহেতু টেনশনে সে উইক, আর কম্প্রেশনে স্ট্রং, সেই ক্ষেত্রে তার উইক পার্ট যেহেতু টেনশন, আমি জেনারেলি যেটা করব যে তার মধ্যে আগে থেকেই কিছুটা স্ট্রেস দিয়ে রাখবো। সো সে টেনশনে যেহেতু দুর্বল, আমি আগে থেকে কম্প্রেশন দিয়ে রাখবো। এতে লাভ হবে যেটা, যে যখন বাইরে থেকে টেনশন আসবে, সেই আগে থেকে প্রি স্ট্রেসিংয়ের মাধ্যমে যে কম্প্রেশন আমি দিয়ে রাখছি, সেটা কাউন্টার অ্যাক্ট করবে। তার মানে আমি যখন এখানে লোড দিতে থাকবো, নিচে টেনশন বাড়তে থাকবে, সো এই টেনশনটাকে ট্যাকেল দিবে যে কম্প্রেশন ফোর্স আমি দিয়ে রাখছি। তো সেই জিনিসটা এখানে বলা আছে, এটা একটু দেখবা। এবং যেটার আলটিমেটলি বলা আছে যে যদি কোনো তোমার টেনসাইল স্ট্রেস না থাকে, ক্র্যাক না থাকে, তার মানে টোটাল কনক্রিট যেটা আছে এটা ব্রিটেল ম্যাটেরিয়াল থাকে না। তার মানে টেনশনে সে ইজিলি ফেল করে যাবে না। সে একটা ম্যাটেরিয়াল হয় যে নাকি তোমার সাফিসিয়েন্ট টেনশনও নিতে পারবে ইলাস্টিক ম্যাটেরিয়াল হিসেবে উইদাউট এনি ক্র্যাকিং। আচ্ছা, তো এই জিনিসগুলো এখানে মোটামুটি একটু বইয়ের ভাষায় ব্যাখ্যা করা আছে। এই জিনিসগুলো তোমরা দেখবা। তো ফার্স্ট কনসেপ্ট মোটামুটি তোমাদের আগে দেখানো হয়ে গেছে, সো এটা আশা করি সবাই বুঝবা। আমি মেইনলি সেকেন্ড কনসেপ্ট এবং থার্ড কনসেপ্ট এটা নিয়ে একটু হালকা আলোচনা করতে যাচ্ছি। এখানে কোনো ম্যাথ করানো বা কিছু না, জাস্ট কনসেপ্টগুলো কীভাবে আসলে অ্যানালাইসিস করা যায়। আচ্ছা, দেন আসতেছে সেকেন্ড কনসেপ্ট। তো সেকেন্ড কনসেপ্টটা আমাদের আরসিসির নর্মালি যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা। তো আমি এটার জন্য একটু ব্যাকগ্রাউন্ডে আরসিসির কথা বলে আসি, যে একটা নর্মাল রিইনফোর্সড বিম যদি আমি চিন্তা করি, যে আমাদের একটা আরসি বিম, সেটার ক্ষেত্রে আমরা আসলে কিভাবে অ্যানালাইসিস করি। আমরা অ্যানালাইসিস করি এইভাবে, যে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স আসবে, ই ফোর্স, বা এটা ডিস্ট্রিবিউটেড লোড হতে পারে, যাই হোক। সো এটা এক্সটার্নাল একটা ফোর্স আসবে। সো এক্সটার্নাল লোডের কারণে প্রতিটা সেকশনে টেনশন এবং কম্প্রেশন তৈরি হবে, এবং এগুলো ইন্টারনাল ফোর্স।
এবং এই যে ইন্টারনাল ফোর্স আছে এইটার মাঝখানে তোমার যে পরিমাণ হচ্ছে হলো মোমেন্ট আর্ম থাকবে, সেটার কারণে এই সেকশনটা একটা মোমেন্ট জেনারেট করতে পারে, বা রেজিস্টিং মোমেন্ট, যেটাকে আমরা রেজিস্টিং কাপল বলি। সো এই যে মোমেন্টটা আছে, এই মোমেন্টটা হচ্ছে টি ইন্টু এ অথবা সি ইন্টু এ যাই বলো। তো এই যে মোমেন্ট তার হচ্ছে প্রতিটা সেকশনে সে জেনারেট করতে পারতেছে, বা তার একটা ক্যাপাসিটি বিল্ড আপ হচ্ছে, এইটার মাধ্যমে আসলে সে এই লোডটাকে নিচ্ছে। তার মানে এই লোডের কারণে এক্সটার্নাল যে মোমেন্ট আসে, এক্সটার্নাল যে মোমেন্ট আসছে এটা ইকুয়াল টু হচ্ছে ইন্টারনাল যে মোমেন্ট ক্যাপাসিটি তার এখানে জেনারেট হচ্ছে টি এবং সি এর মাধ্যমে, এইটা সমান হবে। তার মানে এই ইন্টারনাল ফোর্সের মাধ্যমে সে হচ্ছে এক্সটার্নাল মোমেন্টটাকে ট্যাকেল দিবে। এটা হচ্ছে আমাদের নর্মাল যদি আরসিসি চিন্তা করি সেটার কনসেপ্ট। এখন আমরা যদি একটু প্রি স্ট্রেসিং এর দিকে তাকাই, আচ্ছা প্রি স্ট্রেসিং এর থেকে তাকানোর আগে এই জিনিসটা কি সবাই তো বুঝছো তাই না? এই জিনিসটা তো আমার ধারণা এটা ক্লিয়ার হওয়ার কথা সবার কাছে। এটা কি সবাই বুঝতে পারো আমি যেটা বললাম? জি স্যার। আচ্ছা, তাহলে এখন একটু ভালো করে চিন্তা করো তো, যে আমরা যখন প্রি স্ট্রেসিং দেই তখন এই কনসেপ্টটা আসলে ব্যবহার করা যায় কিনা, সেটাকে আমরা একটু চেষ্টা করি বোঝার। তো প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে আমাদের আসলে ঘটনা কি হয়, আমরা হচ্ছিল যে স্টিলটা দেই, এই যে স্টিল আছে যেটাকে আমরা সবসময় বলতেছি হচ্ছিল টেন্ডন, এই যে টেন্ডন আছে টেন্ডনে কিন্তু আমরা একটা টেনশন ফোর্স এখানে দিয়ে রাখতেছি, আবার এক্সটার্নালি হচ্ছিল বাইরে থেকে লোড আসতেছে। তার মানে এটা হচ্ছিল একটা এক্সটার্নাল লোড, আর এই যে টিটা আছে টিটা হচ্ছিল আমি এক্সটার্নালি দিচ্ছি। তার মানে আমার এইখানে আসলে এক্সটার্নাল লোড হচ্ছিল দুইটা, একটা হচ্ছে হলো তোমার এই পি লোড যেটা বাইরে থেকে দিচ্ছি সেটা, আর এইখানে যে টি একটা ফোর্স আমি অ্যাপ্লাই করতেছি এইটাও একটা এক্সটার্নাল লোড। তো এই এক্সটার্নাল লোডটাকে যদি আমি চিন্তা করি যে এখানে তো স্বাভাবিকভাবে তাকে একটা মোমেন্ট নিতে হবে, আর একটা মোমেন্ট ক্যাপাসিটি থাকতে হবে। এখন যেহেতু মোমেন্ট জেনারেট করবে, স্বাভাবিকভাবেই এখানে একটা রেজিস্টিং কাপল তৈরি হতে হবে। তার মানে তার একটা মোমেন্ট ক্যাপাসিটি জেনারেট করতে হবে। তাহলে আমরা যদি চিন্তা করি যে এই জায়গাটাতে একটা কম্প্রেশন ফোর্স জেনারেট করবে, এবং যেটা হচ্ছে আমার ইন্টারনাল ফোর্স। সো সেই ক্ষেত্রে যেটা হবে যে তোমার এই এক্সটার্নাল এবং ইন্টারনাল ফোর্স মিলে যে তোমার ক্যাপাসিটি তৈরি করবে, এটাই হচ্ছিল তার রেজিস্টিং ক্যাপাসিটি। আচ্ছা, তো এটা আমি একটু পরে আসতেছি যে কিভাবে অ্যানালাইসিসটা করা হয় সেটা নিয়ে। জাস্ট এতটুকু এখন মনে রাখো যে এটা হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল লোড, এটাও হচ্ছে একটা এক্সটার্নাল লোড, এইটার কারণে একটা ইন্টারনাল ফোর্স জেনারেট করবে। তার মানে আমি যত অ্যানালাইসিস করব সেটা খুব সিম্পলিফাইড একটা জিনিস হয়ে যাবে। সো আমরা শুধুমাত্র ইন্টারনাল ফোর্সের কারণে এইখানে কতটুকু স্ট্রেস জেনারেট করে সেটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যে আমরা আসলে এই যে পি এবং টি নিচ্ছি, কিন্তু এটা তো নর্মাল আরসি কনক্রিটের সাথে যাচ্ছে না। আরসি কনক্রিটে তো আমরা বাইরে থেকে কোনো টেনশন দিচ্ছি না, এটা তো নর্মালি আমরা উপরে লোড দিচ্ছি, এখানে টেনশন এবং কম্প্রেশনের কাপল তৈরি হচ্ছে, তাহলে এখানে কেন বাইরে থেকে দিতে হচ্ছে? তাহলে এটাকে আরসিসির মতো যদি আমি ব্যাখ্যা করতে যাই, আমাকে অবশ্যই সেই জায়গাটা এক্সপ্লেন করতে হবে যে কেন আমি এক্সটার্নালি আসলে লোড দিচ্ছি। তো দেখো, কনসেপ্টটার নাম হচ্ছিল প্রি স্ট্রেসিং ফর কম্বিনেশন অফ হাই স্ট্রেংথ স্টিল উইথ কনক্রিট। এখানে জিনিসটা হাই স্ট্রেংথ স্টিল, যেহেতু জেনারেলি প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে আমরা যে স্টিলগুলো ব্যবহার করি স্টিলগুলো অনেক স্ট্রেংথ থাকে। তার মানে এটার যদি ফুল ক্যাপাসিটি গেইন করতে হয়, তার মানে আমি যদি একটু তোমাদেরকে গ্রাফ ড্র করে বলি, যে ধরো এটা আমার একটা 40 গ্রেডের স্টিল, আর আরেকটা হচ্ছে হলো সে 72 গ্রেডের স্টিল, ঠিক আছে? তো দেখা যাবে যখন তোমার 72 গ্রেড হবে, তার মানে তার যদি ফুল ক্যাপাসিটি তুমি পেতে যাও এবং 40 গ্রেডের যদি ফুল ক্যাপাসিটি পেতে যাও, ঠিক আছে, ফুল ক্যাপাসিটি বলতে আমি ইল্ডিং ক্যাপাসিটি বলতেছি, তো দেখা যাবে যে এখানে হচ্ছে হলো তোমার
স্ট্রেইনের ভ্যালু হচ্ছিল কিছুটা বাড়বে স্বাভাবিকভাবে। তো এই যে স্ট্রেইনের ভ্যালু বাড়তেছে, ডিফরমেশন বাড়তেছে, এই জিনিসটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ধরো তুমি একটা নর্মাল কংক্রিট, তুমি একটা নর্মাল কংক্রিট নিচ্ছ যার মধ্যে হচ্ছিল তুমি 40 গ্রেডের একটা স্টিল দিচ্ছ, 40 গ্রেডের স্টিল দিচ্ছ। তো যখন আমরা বিম ডিজাইন করি আমরা জেনারেলি ধরে নেই যে আমাদের ফার্স্টে হচ্ছিল ইল্ডিং হবে নিচে, তারপরে হচ্ছিল উপরে ক্রাশিং হবে। তার মানে এইখানে সাফিসিয়েন্ট ডিফরমেশন হওয়ার পরে এইখানে ক্রাশিংটা হবে। জেনারেলি আমরা যদি ডাকটাইল বিহেভিয়ার চিন্তা করি, এখন এই যে 40 গ্রেড, এটা ডিফরমেশন আমরা দেখে আসলাম একটু আগে যে জেনারেলি কম থাকবে। তার মানে কম ডিফরমেশনে আসলে এটা ইল্ড করবে ফার্স্টে, তারপরে হচ্ছিল এখানে ক্রাশিং করবে। এখন চিন্তা করো যে আমি ঠিক সেম একটা তোমার হচ্ছে হলো বিম, যেটাতে আমি হাই স্ট্রেংথ স্টিল ইউজ করব, সেম কংক্রিট, সেম কংক্রিট, বাট আমি হচ্ছিল ধরো 72 গ্রেডের হচ্ছিল স্টিল ব্যবহার করব। এখন সেম লেন্থ, সেম সেকশন সব কিছু। এখন বলো তো যে এটা যদি এখানে ইল্ডিং হইতে হয় তাহলে এইখানের অবস্থাটা কি হতে পারে? কম্প্রেশনে যাইতে হবে। হ্যাঁ, কম্প্রেশনে তো অবশ্যই যাবে। আচ্ছা, তো জিনিসটা আমি আরেকটু ইজিভাবে বলি যে ধরো এইটার যখন হচ্ছিল এটা ঠিক ফেলিওরের মুহূর্তে গেল, আমি ধরে দিলাম নিচের দিকে টেনসাইল ডিফরমেশন এতটুকু এবং তার কম্প্রেসিভ ডিফরমেশন হচ্ছে হলো 0.003। তাহলে এটা হচ্ছে হলো ধরো অ্যাপসাইলন ওয়াই, এটা হচ্ছে হলো 40 গ্রেডের ডিফরমেশন, যে স্টিলের ডিফরমেশন। এই ডিফরমেশন যখন হবে আমরা ধরে নিচ্ছি যে উপরে ক্রাশিংও হবে, এটা একটা লিমিটিং কন্ডিশন ধরে নিলাম। আচ্ছা, একইভাবে আমি যখন 72 গ্রেডের একটা স্টিল ব্যবহার করব সেই ক্ষেত্রেও নিচে ফার্স্ট ইল্ডিং হবে এবং উপরে ক্রাশিং হবে। এখন এই ক্ষেত্রে দেখো যে এই যে অ্যাপসাইলন ওয়াই, এই অ্যাপসাইলন ওয়াই এটাকে ধরো 2 বললাম, এটাকে 1 বললাম। আমরা একটু আগে ব্যাখ্যা করে আসলাম যে অ্যাপসাইলন ওয়াই 2 যেটা আছে এটা জেনারেলি অ্যাপসাইলন ওয়াই 1 এর চেয়ে বেশি হয়, যেহেতু 72 গ্রেড হচ্ছিল তোমার স্টিলটা। তো দেখা যাবে যে এইখানে যখন ইওয়াই হচ্ছে তখন হচ্ছিল এখানে ক্রাশিং হচ্ছে। তো সেম পরিমাণ ডিফরমেশন যদি আমি এখন চিন্তা করি এখানে যে এখানে ইল্ডিং করব, আমি এখানে ইল্ডিং করলে দেখা যাবে এই জায়গার যে স্ট্রেনটা এটা গ্রেটার দ্যান 0.003 চলে আসবে। তার মানে ইল্ডিং এর আগেই আসলে এখানে ক্রাশিং হয়ে যাবে। তার মানে এই জিনিসটা এতটুকু বোঝার চেষ্টা করো যে নর্মাল স্ট্রেংথের যে কনক্রিট আছে এইটার সাথে আমি হাই স্ট্রেংথ স্টিলটা আসলে ব্যবহার করতে পারবো না। দুইটার স্ট্রেংথের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে, কারণ আমরা যখন ফেইলিওরগুলো চিন্তা করি যে কোনো একটা স্ট্রাকচারাল কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা চাই বিম টাইপের কম্পোনেন্টগুলো ফার্স্টে স্টিলটা সাফিসিয়েন্টলি আগে ইল্ড করে যায়। তার মানে আমাকে কিছু সিমটম শো করুক যে সে এখন ফেল করবে, কারণ কনক্রিটের ফেইলিওর সবসময় সাডেন হয়। সো ক্রাশিংয়ে যাওয়ার আগে তাকে সাফিসিয়েন্ট এখানে ডিফরমেশন হতে হবে। আমরা যদি নর্মাল একটা তোমার কি বলবো এটাকে, নর্মাল একটা কনক্রিট স্ট্রেংথের সাথে হাই স্ট্রেংথ একটা স্টিল দিই তাহলে আমরা এখানে সাফিসিয়েন্ট ডিফরমেশন পাবো না। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা নর্মাল কংক্রিটের সাথে হাই স্ট্রেংথ স্টিল তাহলে কিভাবে ব্যবহার করতে পারি, সেটা একটা প্রশ্ন চলে আসে। এই প্রশ্নটার উত্তর হচ্ছে হলো প্রিস্ট্রেস কংক্রিট। কিভাবে? তো আমি যদি এখন এই জিনিসটাকে আরেকটু ডিটেলসে আসি, ধরো আমি এখানে বললাম যে অ্যাপসাইলন ওয়াই 2 এটা হচ্ছে তার স্ট্রেইন, যে এখানে নাকি সে ইল্ডিং হবে। এখন চিন্তা করো যে তখন হচ্ছিল তার স্ট্রেন হয়ে যাচ্ছে 0.003 চেয়ে বেশি, তাহলে আমি তো এটা পাচ্ছি না। এখন আমি এই কেসটাকে বাদ দিয়ে দিলাম যে না আমি এটা করব না। আমি যখন লোড আসবে এটার উপরে তার আগেই ইনিশিয়ালি একটা স্ট্রেন দিয়ে রাখবো। তার মানে শুধু স্টিলে হচ্ছে হলো একটা প্রি স্ট্রেসিং এর মাধ্যমে তার স্ট্রেন দিয়ে রাখবো, তখন কনক্রিটে কিন্তু কোনো স্ট্রেন নাই। আমি জাস্ট প্রি স্ট্রেসিং এর যেটা নর্মাল কনসেপ্ট যে আমরা স্টিলটাকে জাস্ট টেনে রাখছি, কনক্রিটের উপরে কিছু আসে নাই।
তার মানে স্টিলের কিন্তু আমি ফার্স্টে স্ট্রেন দিয়ে রাখছি, তার মানে স্টিলটাকে আমি ফার্স্টেই কিছুটা ডিফর্ম করে রাখছি তাকে হেল্প করার জন্য। কিভাবে হেল্প করব? এখন যখন অ্যাকচুয়াল লোডিং কেস আসবে তখন দেখা যাবে তার মধ্যে কিন্তু অ্যাপসাইলন প্রি স্ট্রেসিং এর যে স্ট্রেনটা আছে এটা অলরেডি আছে। এরপরে এডিশনাল যতটুকু স্ট্রেন দরকার তাকে ইল্ড করানোর জন্য আমি সেই পরিমাণ স্ট্রেন যখন দিব দেখা যাবে যে উপরের কংক্রিটটা ততক্ষণে মাত্র ক্রাশিংয়ে যাচ্ছে, তার মানে 0.003-তে যাবে এবং টোটাল যে স্ট্রেন হবে এই টোটাল স্ট্রেনটা হওয়ার কথা হচ্ছিল অ্যাপসাইলন ওয়াই এর সমান। আমি একটু ডিভাইড করি জিনিসটাকে, এইটা প্লাস এটা যখন হবে তখন এটা হওয়ার কথা হচ্ছিল অ্যাপসাইলন ওয়াই টু এর মতো। তো দেখা যাবে যদি আমি এটাকে আগে থেকে টেনে রাখি, মানে স্টিলে কিছু স্ট্রেন আগে থেকে দিয়ে রাখি, তাহলে কংক্রিট এবং হচ্ছিল স্টিল ওই একই সময় ইল্ডিং এবং ক্রাশিং এ যাবে। তার মানে আমি নর্মাল আরসিসি বিমের মতো এটাকে অ্যানালাইসিস করতে পারবো, কিন্তু আমি আগে থেকে কিছু স্ট্রেন দিয়ে রাখছি স্টিলে। এটাই হচ্ছে হলো একটা কনসেপ্ট যেটা আমরা বলতে পারি যে প্রি স্ট্রেসিং ইজ এ কাইন্ড অফ আরসি কম্পোনেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে হলো একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলতেছি যে প্রি স্ট্রেসিং ফর কম্বিনেশন অফ হাই স্ট্রেংথ স্টিল উইথ কংক্রিট। তো এই জিনিসটা কি সহজভাবে বুঝছো তোমরা? এই যদি আমরা মানে হাই গ্রেডের স্টিল ইউজ করি এই ক্ষেত্রে যে মানে আগে দিয়ে স্যার ডিফরমেশন করে রাখলাম, এই ক্ষেত্রে কি স্যার কংক্রিটের কোনো কম্প্রেশন মানে বেশি নিতে পারবে এরকম কিছু? না, কংক্রিটের কোনো আমি কিছু মানে করি জাস্ট খালি হাই গ্রেডের স্টিলটা ইউজ করার জন্য এই কাজটা করতে। মানে জিনিসটা হচ্ছিল এরকম যে ধরো আমি যদি একটা রেসের মতো চিন্তা করি স্টিল এবং কংক্রিটের, যে একটা দুইটা কম্পোনেন্ট আছে। আমি জানি যে আমার কংক্রিট ম্যাক্সিমাম 0.003 পর্যন্ত যাবে আর আমার স্টিল যাবে হচ্ছে হলো অ্যাপসাইলন ওয়াই টু এর মতো। কিন্তু আমি চাচ্ছি যে এই 0.003 এবং অ্যাপসাইলন ওয়াই টু একই সময়ে আসুক। আমি চাচ্ছি, আমি টাইমটাকে ফিক্সড করতেছি না, টাইমটা হচ্ছে ভ্যারিয়েবল। যে নর্মালি যদি আমি শুধু একটা আরসি কংক্রিটের মধ্যে হচ্ছে হলো দিয়ে রাখি, হাইগ্রেড স্টিল দিয়ে রাখি, তাহলে তারা দুইজন একই সময়ে আসতেছে না, এটাই হচ্ছে মেইন প্রবলেম। যার কারণে আমরা এখানে দেখলাম যে নিচে যখন ডিফরমেশন আসবে তার অনেক আগে ক্রাশিং হয়ে যাবে। তার মানে আমি স্টিলটাকে প্রপারলি ব্যবহার করতে পারতেছি না, তার মানে স্টিলের যে কাজ ডিফরমেশন হওয়া ইল্ডিংয়ে যাওয়া সেটা সে পারতেছে না। তাহলে আমি এখন কি করতে পারি, তার এই যে ডিফরমেশনটা, কিছু একটা ডিফরমেশন কম্পোনেন্ট, এইটা আমি ল্যাগিংয়ে চলে যাই, একটু পিছন দিকে চলে যাই, যে আমি আগে থেকেই হচ্ছিল তাকে কিছু পরিমাণ আগায় রাখলাম, যে সে প্রি স্ট্রেসিং দিয়ে কিছু পরিমাণ ডিফরমেশন দিয়ে রাখলাম যাতে করে স্টিল আগে থেকে শুরু করলো দৌড়ানো, কংক্রিট হচ্ছিল পরে থেকে ডিফরমেশন গেইন করা শুরু করলো। সো তারা যাতে একই সময়ে যেয়ে ইল ডিফরমেশনে পৌঁছায় এবং ক্রাশিং ডিফরমেশনে পৌঁছায়, এই দুইটাকে আমি অ্যাট দ্য সেম টাইম গভর্ন করানোর জন্য এটা একটু আগে থেকে হচ্ছিল তার লাইফ টাইমটা শুরু করলাম। জাস্ট এতটুকু সিম্পল ভাবে যদি আমি বলতে চাই। সো এখন কি কনসেপ্টটা বুঝতে পারছো? আচ্ছা জি স্যার। আচ্ছা, তো এটাই আর কি, এখানে অনেক কিছু বলা আছে, এটা বইয়ের ভাষায় বলা আছে। সো দেখবা এটা, এখানে মেইন কনসেপ্টটা আমি আরেকবার একটু বলি, যে এখানে আমরা প্রি স্ট্রেসিং কনক্রিট, এটা কম্বিনেশন বলতেছে হচ্ছিল স্টিল এবং কনক্রিটের, ঠিক আছে, যেটাকে আমরা নর্মাল আরসি কনক্রিটের সিমিলার বলতে পারি। এবং এই দুইটা ম্যাটেরিয়াল আসলে একটা রেজিস্টিং কাপল তৈরি করবে এগেইনস্ট দ্য এক্সটার্নাল মুভমেন্ট। এটা হচ্ছিল নর্মাল কনসেপ্ট আমাদের আরসিসি কম্পোনেন্টের মতো। তারপরে এখানে যেমন বলা আছে যে প্রিস্ট্রেস কংক্রিটের ক্ষেত্রে আমরা যদি হাই টেনসাইল স্ট্রেংথের স্টিল ইউজ করি এবং এটাকে সিম্পলি যদি আমাদের কনক্রিটের মধ্যে বসায় দিই, তাহলে যেটা হবে যে উপরের যে কনক্রিটটা আছে এটা অনেক বেশি ক্র্যাক করতে হবে, ঠিক আছে, যখন তুমি ফুল স্ট্রেংথ গেইন করবে। যে জিনিসটা আমি তোমাদেরকে একটু আগে বুঝাইলাম, এইটা যদি আমি অ্যাভয়েড করতে চাই সেই ক্ষেত্রে আমাকে যেটা করব যে প্রি স্ট্রেচিং করতে হবে স্টিলটাকে। তার মানে প্রি স্ট্রেচ বলতে হচ্ছে হলো এটাকে আগে থেকে একটু লম্বা বানায় রাখতে হবে, আর ডিফরমেশনটা আগে থেকেই আমি দিয়ে রাখবো স্টিলে। এই জিনিসগুলো এখানে বলা আছে। এখন আমরা দেখি যে আসলে এটাকে অ্যানালাইসিস হয়তো বা কীভাবে করব। তো
তো এই কনসেপ্টটার সুবিধা হচ্ছে হলো, এই কনসেপ্টটা আমাদের নর্মাল যারা আমরা আরসিসি ডিজাইনের সাথে অভ্যস্ত তাদের জন্য একটু কমফোর্টেবল হয়, যে আরসিসি ডিজাইন আমরা যেভাবে করছি আমরা এইভাবে হয়তো ডিজাইন করতে পারবো। অনেক কমপ্লিকেটেড ইকুয়েশন এগুলা হয়তো ঝামেলা মনে হতে পারে স্টেশনে। তো এটা হচ্ছে হলো নর্মালি হচ্ছে আমাদের আলটিমেট স্ট্রেংথ বের করার জন্য এই কনসেপ্টটা ব্যবহার করা হয়, এবং এটা ইলাস্টিক বিহেভিয়ারের ক্ষেত্রে তোমার হচ্ছে হলো ভ্যালিড। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যে তাহলে আমরা অ্যানালাইসিসটা কিভাবে করব। আমরা তো ইলাস্টিক ম্যাটেরিয়াল এটা দেখলাম, এটা জাস্ট আইডিয়াটা আমি তোমাদেরকে দিচ্ছি। সো তোমরা ডান দিকের ছবিটার দিকে একটু খেয়াল রাখো, যে আমি একটা বিমের হাফ নিছি, এখানে সেন্টার লাইন হাফ নিছি, তাহলে এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে ডাব্লিউ, এবং আমি তাকে বাইরে থেকে একটা এক্সটার্নাল টেনশন দিয়ে রাখছি কি, তার মানে নীল কালারের যে দুইটা জিনিস আছে এগুলো হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এখন এই এক্সটার্নাল ফোর্সটাকে ট্যাকেল দেওয়ার জন্য এখানে আসলে একটা ইন্টারনাল ফোর্স বা কম্প্রেশন জেনারেট করবে। সো এটা হচ্ছে আমার সিম্পল কনসেপ্ট। এখন প্রশ্ন আসতে পারে যে আমি সিটাকে কিভাবে ব্যবহার করবো বা কিভাবে বের করবো। খুবই ইজি। আমার এই ডাব্লিউ লোডের জন্য আমার যদি এক্সটার্নাল মোমেন্ট আসে এম, আর এইখানে স্বাভাবিকভাবে আমরা জানি যে একটা কাপল বা মোমেন্ট তৈরি করার জন্য টি এর ভ্যালু এবং সি এর ভ্যালু সমান হতে হয়। তার মানে এখানে এক্সটার্নাল যতটুকু আমি টেনশন দিব, কম্প্রেশনের ভ্যালু তাই আসবে। তার মানে প্রি স্ট্রেসিং এর যে ভ্যালুটা দিব, তার মানে সি এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি যে টি এবং সি হচ্ছে ইকুয়াল হতে হবে। আচ্ছা, তার যে মোমেন্ট আর্মটা আছে সেটা আমি ধরে নিচ্ছি হলো এ। তাহলে এইখানে যে এক্সটার্নাল মোমেন্ট আছে, এই এক্সটার্নাল মোমেন্ট ইকুয়াল টু হওয়ার কথা হচ্ছে এই সেকশনে যে মোমেন্ট জেনারেট করতেছে সেটা। তার মানে এম ইকুয়াল টু হচ্ছে আমরা গ্র্যাভিটি লোডের জন্য বের করতে পারবো যে WL²/8। আচ্ছা, এই মোমেন্ট ইকুয়াল টু হওয়ার কথা টি ইন্টু এ অথবা হচ্ছে সি ইন্টু এ। তার মানে এখান থেকে আমাদের মোমেন্টের ভ্যালু জানা আছে, টি অথবা সি যাই বলি না কেন সেটাও জানা আছে, আমাদের শুধুমাত্র মোমেন্ট আর্মটা হচ্ছে আননোন। তাহলে আমরা মোমেন্ট আর্মটা ইজিলি বের করতে পারবো GM/T দিয়ে। মোমেন্ট আর্ম বের করার পরে এখন দেখো যে এটাও এক্সটার্নাল লোড, এটাও এক্সটার্নাল লোড। ইন্টারনাল লোড হচ্ছে শুধুমাত্র আমার এইটা। তার মানে এখানে যত স্ট্রেস আসবে সব হচ্ছে এই ইন্টারনাল ফোর্সের জন্য আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা তো জেনারেলি জানি যে প্রি স্ট্রেসিং আমরা সেন্টার থেকে কত নিচে দেই, এটা আমাদের জানাই থাকে। আমরা মোমেন্ট আর্মও জেনে গেছি যে এখন কত হবে। তাহলে আমরা এখান থেকে ই প্রাইম যেটা সেটা ইজিলি জানতে পারবো, এ মাইনাস ই। এই যে মোমেন্ট আর্ম জানলাম, তারপরে এক্সেন্ট্রিসিটি জানলাম, এই এক্সেন্ট্রিসিটিটা হচ্ছে ইন্টারনাল মোমেন্টের এক্সেন্ট্রিসিটি, ইন্টারনাল মোমেন্ট, সরি ইন্টারনাল কম্প্রেশন। এই যে ইন্টারনাল কম্প্রেশন আমি দিচ্ছি এবং এটা একটা এক্সেন্ট্রিসিটি ই প্রাইমে দিচ্ছি, আমি যখন স্ট্রেস বের করবো পুরো সেকশনের উপরে, শুধুমাত্র এই ফোর্সের কারণে স্ট্রেস। তো স্ট্রেসটা কি হবে আমরা অলরেডি এগুলো নিয়ে অনেক আলোচনা করছি। এটা যেহেতু এখন উপরে আছে কম্প্রেশন হিসাবে, তাহলে আমরা যদি এটার একটা ইকুইভ্যালেন্ট সেকশন নিতে যাই, আমাদের একটা সেকশন যেটার তাহলে সেন্টারে আমরা নিচ্ছি, তাহলে সেন্টারে হচ্ছে তোমার সি বাই এরিয়া একটা স্ট্রেস কাজ করবে কম্প্রেশন। আর যেহেতু এটা টপের দিকে কাজ করতেছে, এই ক্ষেত্রে আমাদের উপরে হবে হচ্ছে কম্প্রেশন আর নিচে হবে টেনশন। তো এই ক্ষেত্রে আমাদের যে মোমেন্টটা হবে সেটা হওয়ার কথা এরকম সি ইন্টু হচ্ছে ই প্রাইম। তাহলে এটা হবে হচ্ছে মোমেন্ট, ইন্টারনাল মোমেন্ট যদি আমি বলি এটাকে। তো এই যে টোটাল ইন্টারনাল ফোর্সটা আসতেছে, জাস্ট সিম্পলি যদি আমরা এটার জন্য তোমার স্ট্রেস ক্যালকুলেট করি এই সেকশনে, তাহলে আমরা ইজিলি পুরো স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা পেয়ে যাব। তাহলে টপ এবং বটমে যদি চিন্তা করো, টপে ইন্টারনাল না, হ্যাঁ বলো। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আমি তোমাদের সাউন্ড শুনতে পাচ্ছি দুই একজনের। স্যার আমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, হ্যাঁ বলো কি বলতে চাচ্ছিলে। মানে স্যার এই যে
ক্রস সেকশন নিলাম আর কি। আমরা তো স্যার মানে কম্প্রেশন এর স্যার ইন্টারনাল ধরতেছি, মানে মুভমেন্ট কাপল হ্যাঁ, ধরতে নিচের হ্যাঁ। টেনশনটা স্যার এটা কি মানে ইন্টারনাল না? না, এটা তো আমরা এক্সটার্নালি দিলাম না প্রি স্ট্রেসিং। ও জি স্যার স্যার। প্রি স্ট্রেস এটা। কিন্তু স্যার আপনি তো এটা ক্রস সেকশন নিছেন না, সুতরাং ইন্টারনালি তো হওয়ার কথা। না, ক্রস সেকশন নিলাম সেটা ঠিক আছে, আমি তোমার সাথে একমত, কিন্তু আমি লোডটাকে কি এটা বাইরে থেকে দিচ্ছি না, এক্সটার্নাল লোড। আবার টেনশন যেটাকে দিয়ে রাখছি এটাও কি বাইরে থেকে দিচ্ছি না। মানে তোমাদের ওই কনসেপ্ট ঠিক আছে যে আমরা যদি একটা নর্মালি যদি চিন্তা করি যে একটা বিমের আমি ক্রস সেকশন কেটে ফেলছি, সো এখানে টেনশন জেনারেট করবে, এখানে কম্প্রেশন জেনারেট করবে, এগুলো ইন্টারনাল ফোর্স, ইটস ওকে, আমি তোমার সাথে একমত। কিন্তু এখানে তোমাকে যেই কনসেপ্টটা, এটা আসলে কি বলবো, এটা জাস্ট একটা কনসেপ্ট, ঠিক আছে, যে এইখানে এডিশনাল কোনো টেনশন আসতেছে না এই ফোর্সের কারণে। আমরা টেনশন যা দিচ্ছি সেটার কারণে এই দুইটা, আমি যদি অন্যভাবে বলি জিনিসটা, যে এটা আমি বাইরে থেকে ফোর্স দিচ্ছি, এটাও বাইরে থেকে ফোর্স দিচ্ছি, দুটো আসলে এক্সটার্নাল ফোর্স। এই দুইটাকে ট্যাকেল দিতে যে এখানে একটা কম্প্রেশন তৈরি হবে, জাস্ট সিম্পল ভাবে যদি বলি। স্যার এক্সটার্নাল বলতে ওই আলাদা যতটুকু আমরা স্ট্রেন ইউজ করছি স্টিলে এইটুক করছি আর কি স্যার। হ্যাঁ, কিন্তু তারপরে তো আর এটার উপরে আমি এডিশনাল কোনো স্ট্রেন দিচ্ছি, মানে স্ট্রেস দিচ্ছি না এখনো। জি স্যার বুঝতে পারছি। ইলাস্টিক লেভেলের মধ্যে যদি চিন্তা করি, এটা ইলাস্টিক লেভেলে, তোমরা এমসি ওভার আই যখন চিন্তা করবো, আচ্ছা তোমাদের বুঝতে পারছি কোন জায়গাতে তোমরা পেঁচায় গেছো। সো এইখানেও কিন্তু আমি আগের কনসেপ্টটি ব্যবহার করতেছি, যে স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস যোগ হচ্ছে হলো তোমার এই ধরনের এমসি ওভার আই, এটা কিন্তু ইলাস্টিক লেভেলের। এটা কিন্তু ইলাস্টিক লেভেল ছাড়া তুমি কিন্তু সুপার ইম্পোজ করতে পারবা না, এরকম যোগ করা যায় না, কিন্তু তুমি ইলাস্টিক লেভেলের বাইরে যাও। সো এখানে যেটা বলতেছি যে ইউটিলাইজড ফর আলটিমেট স্ট্রেংথ, সেটার জন্য ব্যবহার করা যায়, অলসো অ্যাপ্লিকেবল ফর ইলাস্টিক বিহেভিয়ার। এটা হচ্ছে ইলাস্টিক বিহেভিয়ারটা। তার মানে এখনো আমি এডিশনাল কোনো স্ট্রেইন, মানে বাইরের যে তোমার লোড, এটার কারণে এডিশনাল কোনো স্ট্রেইন এখানে আমি চিন্তা করতেছি না। তার মানে ওই আলটিমেট স্টেজ যেটা, যে নিচে ইল্ডিং হবে, উপরে ক্রাশিং হবে, এরকম কিছু আমি ধরতেছি না এখন। আমি স্টিল এখনো ইলাস্টিক বিহেভিয়ারেই আছি। সো বুঝতে পারছো এখন জিনিসটা? হ্যাঁ, তোমাদের কোয়ারি যেটা ছিল এটা ঠিক আছে, যে যদি জি আমি স্যার বাইরে থেকে দেই, মানে এক্সটার্নালি যদি সে, আমি যেটা একটু আগে বললাম যে আগে থেকে কিছুটা স্ট্রেন দিয়ে রাখলাম, আর পরে হচ্ছিল এডিশনাল স্ট্রেন নিয়ে সে আসলে ফেল করবে, এবং তখন হচ্ছিল কনক্রিট 0.003 হবে, আর এই টোটালটা মিলে হচ্ছিল অ্যাপসাইলন ওয়াই 2 হবে। কিন্তু এই কন্ডিশনে কিন্তু আমি এখনো যাই নাই, আমি স্টিল এখনো এইখানেই আছি, ইলাস্টিক যে তোমার অ্যানালাইসিসটা সেটাতেই আছে, কারণ আমরা এখানে আলটিমেট স্ট্রেংথ ক্যালকুলেশনও যাচ্ছি না। আচ্ছা, তো যেটা বললাম, তাহলে এই ইন্টারনাল ফোর্সটা শুধুমাত্র যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে হলো কম্প্রেশন ফোর্স টপে হবে, এবং যে মোমেন্ট আছে এই মোমেন্টের জন্য একটা কম্প্রেসিভ স্ট্রেস হবে টপে। অনুরূপভাবে যদি আমরা বটম চিন্তা করি, পুরোটার উপরে যে কম্প্রেশন কাজ করতেছে সেই কম্প্রেশন প্লাস হচ্ছে নিচে টেনশন। তার মানে এই সেম জিনিসটা তোমরা অ্যানালাইসিস করলেও রেজাল্ট দেখবা যে ফার্স্ট কনসেপ্টে যা আসছে ঠিক সেমই আসবে। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছিল আমাদের সেকেন্ড একটা কনসেপ্ট, যেটাকে আমি ঠিক মানে যদি এই জিনিসটা বলি, এটাকে অনেকটা জোর করে আরসিসির মতো করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, অনেকটা জোর করে আরসিসির মতো অ্যানালাইসিসটা যাতে করা যায় সেটার জন্য চেষ্টা করা হয়েছে। এগুলো জাস্ট এক একটা কনসেপ্ট, প্রত্যেকটা কনসেপ্টেরই কিছু ড্রব্যাকস থাকে। তো প্রতিটা কনসেপ্ট নিয়ে তোমার অ্যানালাইসিস করে তারপরে তুমি হয়তো বা দেখতে পারো যে কতটুকু চেঞ্জ আসবে। আচ্ছা, আর থার্ড একটা কনসেপ্ট যেটা, এটা খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু এটাও একটা কনসেপ্ট হিসাবে মোটামুটি এস্টাবলিশড। কীরকম এস্টাবলিশড এটা একটু দেখো, যে যখন আমি হচ্ছিল প্রি স্ট্রেসিং দেই তখন আসলে কি ঘটে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। এরকম একটা প্যারাবোলিক টেন্ডনের উপরে আমি যখন প্রি স্ট্রেসিং দিয়ে এটাকে এদিকে টান দিয়ে ধরে তারপরে এখানে অ্যাঙ্করিং করে ছেড়ে দিই, এটা ভিতর দিকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে। ঠিক আছে, এক ধরনের প্রেশার ক্রিয়েট করে। সো এটা, এই যে প্রেশারটা আছে, এই প্রেশারটাকে আমরা ইজিলি ক্যালকুলেট করা যায়। এটা কিছু ওয়ে আছে যে এই ইউনিফর্ম প্রেশারটা কত, এটা
ক্যালকুলেট করা যায়। তো আমরা যদি এই কনসেপ্টে দেখি, কনসেপ্টে যেটা বলা হয় যে আমরা তো আসলে একটা গ্র্যাভিটি লোড দিই, তাই না? একটা গ্র্যাভিটি লোড দিই, আর এইখানে হচ্ছে হলো একটা প্রি কম্প্রেশন ফোর্স, আমরা যখন এটাকে টেন্ডনটাকে কেটে দিচ্ছি একটা কম্প্রেশন ফোর্স কাজ করতেছে এখানে, তাই তো? আর এইখানে আমরা যদি ভিতরের টেন্ডনটাকে টোটালি বাদ দিয়ে দিই, ওইটার পরিবর্তে ইউনিফর্ম লোড হিসাবে চিন্তা করি, তাহলে এই জিনিসটা করা যায়। তাহলে কিভাবে দেখো, যে উপর থেকে এক্সটার্নাল লোড আসতেছে ডাব্লিউ, এবং এই টেন্ডনটাকে বাদ দিয়ে এটার পরিবর্তে আমি ধরে নিচ্ছি যে একটা প্রেসার কাজ করতেছে উপরে। এই প্রেসারটাকে আমরা বলতেছি ছিল ডাব্লিউবি। তার মানে এই যে গ্র্যাভিটি লোড, এই গ্র্যাভিটি লোডকে ট্যাকেল দিচ্ছে হচ্ছিল ডাব্লিউবিটা। এইদিকে এ লোড দিচ্ছে, অপোজিট দিকে এ লোড দিচ্ছে, তার মানে একটা আর একটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করতেছে। এবং এবং যেখানে হচ্ছিল তোমার কনক্রিটের অ্যাঙ্করেজটা আছে, অ্যাঙ্করেজে স্টিল একটা ফোর্স কাজ করতেছে, কারণ অ্যাঙ্করেজ যখন তুমি লেগে থাকবে এখানে, এখানে একটা ফোর্স কাজ করবে। তো এটা খুব ডিটেলসে আমি যাচ্ছি না, এটা প্যারাবোলিক, এটার জন্য এখানে কম্পোনেন্ট নিতে হবে, এটা তোমরা বুঝতেছো। তো জেনারেলি এই কনসেপ্টটা আমার মানে বাংলাদেশেও যে খুব বেশি ব্যবহার করা হয় এরকম না, জাস্ট এটা একটা কনসেপ্ট হিসাবে এখন এস্টাবলিশড আর কি। তো এই ক্ষেত্রে তোমার অ্যানালাইসিসটা মোটামুটি একটু ইজি হয়ে যায়। কিভাবে ইজি হয়, তুমি যদি সামহাও এই ডাব্লিউবিটা বের করতে পারো, তাহলে আমি যে কোনো একটা সেকশন যদি চিন্তা করি, সেকশনে ফোর্স কতটুকু আছে, আর উপর থেকে কতটুকু লোড আসতেছে, নিচ থেকে কতটুকু লোড আসতেছে, জাস্ট সিম্পল জিনিস, আর কোনো ঝামেলা নেই। তাহলে দেখো এখানে পি লোডটা আমি ধরে নিচ্ছি যে এক্সিয়ালি করতেছে, এটা কম্পোনেন্ট নিচ্ছি না, জাস্ট সিম্পলিসিটির জন্য। সো পি বাই এ একটা ফোর্স কাজ করবে ফুল সেকশনের উপরে। আর এই যে এখানে তোমার ডিস্ট্রিবিউটেড লোডটা আমরা তখন বলতে পারি ডাব্লিউ মাইনাস ডাব্লিউ বি। তার মানে টোটাল গ্র্যাভিটি লোডটাকে কিছুটা কমায় দিচ্ছে এই ইউনিফর্ম প্রেশারটা। সো টোটাল গ্র্যাভিটি লোড হয়ে যাচ্ছে এখন ডাব্লিউ মাইনাস ডাব্লিউ বি। তাহলে আমরা খুব ইজিলি এটার জন্য এখন মোমেন্ট বের করতে পারি। ঠিক আছে, আমি এখানে একটু ভুল হয়েছে, এমসি ওভার আইটা দিতে ভুলে গেছি আমি, তাহলে এমসি ওভার আই হবে। তার মানে এই পি বাই এ এই পরিমাণ স্ট্রেস আসবে, প্লাস হচ্ছিল মোমেন্ট এমসি ওভার আই এর জন্য যে তোমার স্ট্রেসটা আসবে সেটা আসবে। সো এটাও একটা ওয়ে যে খুব ইজিলি হচ্ছিল আমরা স্ট্রেসটাকে বের করতে পারি। বাট এখানে সবই ইলাস্টিক হিসাবেই ধরা হচ্ছে, ইলাস্টিক বিহেভিয়ারের জন্য কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। যদি তুমি আলটিমেট স্ট্রেংথ ইউজ করতে যাও বা আলটিমেট স্ট্রেংথ ক্যালকুলেট করতে যাও, তোমাকে আরও ডিটেলস ক্যালকুলেশন হয়তো বা দেখতে হবে প্রতিটা কনসেপ্টের। আমরা এখানে শুধুমাত্র ইলাস্টিক বিহেভিয়ারটাকেই ফোকাস করা হয়েছে, যার কারণে আমি ইলাস্টিক লেভেলেই এখনো আছি। তো এটাও একটা কনসেপ্ট যে প্রি স্ট্রেসিংটাকে আমরা জেনারেলি ধরে নেই যে একটা ব্যালেন্স করার জন্য, যে যে গ্র্যাভিটি লোডটা আমি দিব, এই গ্র্যাভিটি লোডটাকে ব্যালেন্স করার জন্য আমি একটা লোড দিচ্ছি, কনসেপ্টটা এরকম। তো ইফেক্ট অফ প্রি স্ট্রেসিং ইজ ভিউড অ্যাজ এ ব্যালেন্সিং অফ গ্র্যাভিটি লোড। তো এইভাবে গ্র্যাভিটি লোডের জন্য যদি তুমি ব্যালেন্স করো, তাহলে তোমার এই ফ্লেক্সারাল মেম্বারটা খুব ইজি হয়ে যায় তোমার অ্যানালাইসিস করার জন্য। জাস্ট এখানে স্ট্যাটিক লোড দুইটা আছে, নিচ থেকে উপর থেকে হচ্ছিল নিচের দিকে কাজ করতেছে, আর এই টেন্ডনের কারণে তোমার হচ্ছে ইউনিফর্ম একটা প্রেশার কাজ করতেছে তুলে নেওয়া হচ্ছে। মানে খুব সিম্পলভাবে তুমি তার জন্য মুভমেন্ট বের করতে পারো, এবং মুভমেন্টের কারণে যে স্ট্রেস আছে এমসি ওভার আই সেটাও বের করা যায়। আর এই যে সাইডগুলোতে কম্প্রেশন ফোর্স কাজ করতেছে ওইটাও বের করা যায় ইজিলি পি বাই এ দিয়ে। তো এই কনসেপ্টেও আমরা আসলে অ্যানালাইসিস করতে পারি। তো এই কনসেপ্টগুলো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেওয়া, আর পরীক্ষার জন্য হচ্ছে তোমরা কনসেপ্টগুলো সম্পর্কে নিজে যতটুকু পারো, আমি এখানে যা লিখে দিছি সব মুখস্থ করে লিখতে হবে জিনিসটা এরকম না, তুমি যতটুকু বুঝবা, যেটা তোমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি এতটুকু যদি বুঝা বলতে পারি তাহলে আমার জিনিসটা ক্লিয়ার হয়, সেইভাবে নিজের মতো করে পড়ে লিখবা। ঠিক আছে, আচ্ছা। তো এটা কি মোটামুটি আইডিয়াটা ধরতে পারছো থার্ড কনসেপ্টের? জি স্যার। আচ্ছা, তো আমাদের প্রি স্ট্রেসিং মোটামুটি এইখানেই শেষ। আমাদের আর ছোট একটা টপিকস আছে, হয়তো বা 2টা ক্লাস হলেই হয়ে যাবে, সেটা আমরা নেক্সট দিন শুরু করব। তো হ্যাঁ বলো। আমাদের 9:40 থেকে একটা কুইজ আছে, তো স্যার একটু আগে ছাড়লো।
আগে ছাড়তে পারি, কিন্তু তোমাদের একজন বলছিল অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে, সেটার ক্ষেত্রে কি? অ্যাসাইনমেন্ট নিয়ে কি তাহলে কথা পরে বলবো নেক্সট ক্লাসে? কালকে তো বোধহয় ক্লাস আছে তোমাদের। জি স্যার, নেক্সট ক্লাসে স্যার। ওকে, ঠিক আছে তাহলে। ঠিক আছে, তোমরা